আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাউন্স স্কুলে। তো গত ক্লাসে কিন্তু আমরা নরোডেম ভর্তি পরীক্ষা 2022-এর আমরা ম্যাথের কিন্তু প্রশ্নটা সলভ করেছিলাম। তো আজকে আমরা 2021 সালের ম্যাথের প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো একটা জিনিস কিন্তু খেয়াল করেছো কিন্তু যে আমার 2022-এর কিন্তু আমাদের রিটেন টাইপ প্রশ্ন কিন্তু এসেছিল, কিন্তু এবার এই যে 2021-এ কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন এসেছিল। তার মানে হচ্ছে নরোডেম ভর্তি পরীক্ষায় যে ওরা যে কোন টাইপের প্রশ্ন দিয়ে যে তোমাদের সাথে যে মানে এই ভর্তি পরীক্ষাতে বসবে ওরা, আসলে এটা এক্স্যাক্টলি মানে ঠিকঠাকভাবে বলা যাচ্ছে না যে এই বছর আসলে কি এমসিকিউ টাইপে আসবে নাকি তোমার রিটেন টাইপে আসবে। তার মানে হচ্ছে আমাদেরকে রিটেন বলো এমসিকিউ বলো এই দুই দিক দিয়ে কিন্তু আমাদের প্রিপারেশন নিয়েই কিন্তু আমাকে পরীক্ষার হলে যাওয়া লাগবে। তবে একটা ব্যাপার হচ্ছে কি, তুমি এমসিকিউ সলভ করতে যাও বা রিটেনই সলভ করতে যাও, তোমার কিন্তু এইগুলো কিন্তু করতেই হবে, ম্যাথ কিন্তু করতেই হবে। তবে সবচেয়ে মানে একটা ভালো দিক হচ্ছে এমসিকিউর ব্যাপারটা, দিক হচ্ছে কি তোমার অ্যান্সারটা কিন্তু তুমি ঠিকঠাকভাবে পেয়ে যাচ্ছ। রিটেনের বেলায় হচ্ছে কিন্তু তুমি ম্যাথটা কিন্তু করেছো, এখন অ্যান্সারটা এক্স্যাক্টলি মানে তুমি কি রাইট কি রং আসলে তুমি কিন্তু তখন আসলে কনফিউজড হয়ে যায় অনেকে আর কি। দেখা গেছে আশেপাশ থেকে যদি কেউ একটু হেল্পও পায়, যদি প্রশ্নটা না অ্যান্সার যদি নাও মিলে, তখন কিন্তু নিজেদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়ে যায়, আরে ওরটা মনে হয়েছে আমারটা হয় নাই। ওকে ফাইন। আর আমার কথা হচ্ছে যেহেতু একটা ভর্তি যুদ্ধ আর কি, আসলে আশেপাশে দিয়ে না তাকানোই ভালো, নিজে যেমন পারি ওটাই করা উচিত আর কি। আচ্ছা, তাহলে আমাদের শুরু করে দিই। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আমাকে a - b = 4 দেওয়া আছে, ab = 60 দেওয়া আছে, তাহলে a + b এর মান কত? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম যে জিনিসগুলো সলভ করতে যাব, প্রথমত হচ্ছে আমাকে দেখতে হবে যে আসলে আমাদের কি ইনফরমেশনটা আমাদের দেয়া আছে। আমাদের যেই দেয়া ইনফরমেশনগুলো, ওই ইনফরমেশনগুলো ইউজ করে কিন্তু আমাকে এই আমার অজানা রাশিটা কিন্তু বের করতে হবে। আচ্ছা, তো খেয়াল করলে দেখা যাচ্ছে আমাকে a - b একটা রাশির মান দেয়া আছে 4 আর ab রাশির মান দেয়া হচ্ছে 60, আমাকে a + b এর মান বের করতে বলছে। তার মানে হচ্ছে আমাকে এমন একটা ফর্মুলা এখন চুজ করতে হবে যেখানে a + b, a - b, ab তিনটাই আছে, এমন যেটাকে কিনা আমরা a + b কে a - b আর ab এর মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করতে পারতেছি। তাহলে অবশ্যই আমার কাছে মনে হচ্ছে তোমার মাথায় অলরেডি চলে আসছে এটা কোন ফর্মুলা হতে পারে। ফর্মুলাটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার = a - b তার হোল স্কোয়ার। এখানে কি হবে বলো? প্লাস হবে, এখানে যা থাকবে এখানে সাইনটা সেম রকম হবে। তাহলে 4ab নট 2ab, 4ab হবে। যখন a স্কোয়ার + b স্কোয়ার হতো তখন এটা 2ab হতো। ওকে, আচ্ছা এখন কি করবে? এখন কাজ হচ্ছে কি, জাস্ট আমি ভ্যালু বসাই দিব। ভ্যালু বসাই দিলে কি হয়ে যাবে? 4² + 4 × ab, ab এর মান কত? 60। ওকে ফাইন, তার মানে হচ্ছে 4 × 16 + 4 × 24 240, দ্যাট মিনস হচ্ছে আমার 256। তাহলে a + b এর ভ্যালু কত হবে বলো তো? +-16, +-16। যদি আমাদের যদি অপশনে যদি শুধুমাত্র 16 থাকতো, ওকে ফাইন 16, কিন্তু তোমাকে কখন অ্যান্সারে একবার -16 একবার +16 দুটো অপশন আলাদাভাবে দিবে না। ওকে, আচ্ছা এই গেল প্রথমটা। আচ্ছা, পরবর্তীটাতে চলে যাই। প্রশ্ন পড়ি আমাদেরকে বেশি বেশি প্রশ্ন পড়তে হবে। আসলে দেখা যায় আমরা অনেকেই 2-3 বার পড়ার পর যদি দেখি যে প্রশ্নটা আসলে মানে বুঝতেছি না, তখন কিন্তু আমরা বলি যে থাক এটা মনে হয় পারবো না। হ্যাঁ, আরে না রে ভাই, তুমি মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ো, মাস্ট তুমি এটা পারবা। খেয়াল করে দেখো আমাকে প্রশ্নে কি দেয়া আছে। প্রশ্নে দেয়া আছে হচ্ছে আমার a - b = 5। আমাকে ইনফরমেশনগুলোকে কালেক্ট করো, যে ইনফরমেশনগুলো তোমাকে দেয়া আছে। ab = 36 দেয়া আছে। এখন আমাকে এইবার খেয়াল করে দেখো আমাকে কোন রাশির মানটা বের করতে বলছে? a³ - b³ আমাকে a³ - b³ এর মানটা বের করতে বলছে। তার মানে অবশ্যই আমাকে এমন একটা ফর্মুলা চুজ করতে হবে যেন a³ - b³ কে আমি ab আর a - b এর মাধ্যমে প্রকাশ করতে পারি। ওকে ফাইন, আমি জানি অলরেডি তোমার মাথায় অলরেডি ফর্মুলাটা চলেও আসছে। a³ - b³ এর ফর্মুলা হচ্ছে আমার a - b তার হোল কিউব + 3ab × a - b। হ্যাঁ জানি, ফর্মুলা পারো, তবুও আবার রিমাইন্ডার দিয়ে একটা, তোমরা যারা আসলে তোমাদের এই ফর্মুলা মনে রাখার জন্য মানে খুবই সমস্যা হয়ে যায়, তাদেরকে আবারও বলি যত মানে ভালোভাবে সম্ভব তুমি যত ফর্মুলা আছে ম্যাথ, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, মেমোরাইজ করা ট্রাই করো। কেননা দেখা যাচ্ছে তুমি এই ম্যাথটা কিন্তু পারো, কিন্তু তুমি ফর্মুলাটা মনে নাই, তার মানে হচ্ছে শেষ, তুমি এই মার্কসটাও পাবা না, এটা পারবাই না। আচ্ছা, a - b এর মান কত হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে 5³ + 3। ab এর মান কত হচ্ছে 36 আর a - b এর মান হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে 1 2 × 5, এটা হচ্ছে কত? 240 হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার 240 না, এটা হবে আমার 540, দ্যাট মিনস হচ্ছে আমার 665। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমার 665। এই হচ্ছে আমার 665, আমাদের অ্যান্সার বের হয়েছিল এটা C +-16।
আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু প্রশ্ন তো আর কখনো তো আর রিপিট হয় না, এখন কথা হচ্ছে যে ভাইয়া তো আপনারা তো ঠিক আছে ওকে ফাইন এগুলো সলভ করে দিয়েছেন, এখন আমরা আসলে কি করব? কথা হচ্ছে কি, খেয়াল করে দেখো, এই টাইপেরই প্রশ্ন আসতে পারে, হুবহু না আসলেও এই টাইপের প্রশ্ন আসতে পারে। এখন প্রশ্নের প্যাটার্নগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করে দিবে, আর কিছুই না, এর বাইরে কিছুই আসবে না। হয়তো তোমাকে সংখ্যা চেঞ্জ করে দিবে, অথবা তোমাকে এই মান বের করারই কোনো একটা ম্যাথ দিয়ে দিচ্ছে হয়তো, বা খেয়াল করে দেখো এখানে a মাইনাস বি আছে, এখানে এ বি আছে, ধরো এখানে এ প্লাস বি আছে, এখানে এ বি আছে, তোমাকে বের করতে বলতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করে দেখাও। প্রশ্ন বুঝতে পারতেছো কিনা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করে দেখাও, যখন এখানে বলে দিতেছে এ প্লাস বি ইকুয়ালস টু 5। ক্লিয়ার? তখন তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করলেই তো তখন আমরা বের করতে পারবো মানটা, ঠিক কিনা? তার মানে হচ্ছে ভাই আমাকে বেসিকের উপরে বেশি নজর দিতে হবে। আমাদের বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের মানে সবই সম্ভব, তবে অবশ্যই ফর্মুলাগুলো মাথায় থাকা চাই, ফর্মুলাগুলো একদম ক্লিয়ারলি মাথায় থাকা চাই। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। খেয়াল করে দেখো, একটা সূচকের খেলা হচ্ছে সবসময় আমাকে জাস্ট এটাই মাথায় রাখতে হবে, সূচকের খেলায় হচ্ছে যদি যোগ বিয়োগ না দেয়া থাকে, মানে গুণ অবস্থাতে থাকে, তার মানে হচ্ছে তোমার জন্য খেলাটা ইজি। খেয়াল করে দেখো এখানে কিন্তু গুণ ভাগ অবস্থাতে আছে, তার মানে হচ্ছে তোমার জন্য খেলাটা খুবই ইজি। তোমার কি কাজ করা লাগবে? তোমার কাজ হচ্ছে যে আমার এই ফরম্যাটে নিয়ে আসা, এ বাই সামথিং তার পাওয়ার, মানে এই টাইপের কোন একটা ফর্মে নিয়ে আসা। তখন কিন্তু দেখা যাচ্ছে আমার এটা কিন্তু কি, আমরা কি জানি, সূচকের যদি আমার বেস দুইটা যদি সমান হয় তাহলে কি হয়ে যাবে, আমার পাওয়ারগুলা গুণের ক্ষেত্রে হয়ে যেতে পারে আমার যোগ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার ইকুয়ালস টু কি হয়ে যেতে পারে, এ টু দি পাওয়ার এম প্লাস এন হতে পারে। আর যদি ভাগ থাকে তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ক্লিয়ার? তার মানে হচ্ছে খেয়াল করে দেখো, আমাদের যদি এই প্রশ্নটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি তাহলে কিন্তু আমরা ঠিকঠাকভাবে জিনিসটা ধরতে পারবো। খেয়াল করে দেখো, এখানে আছে 3 টু দি পাওয়ার সামথিং এ টু দি পাওয়ার সামথিং 2x মাইনাস 5 একটা রাশি আছে, 3 টু দি পাওয়ার x প্লাস 1 একটা রাশি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2x মাইনাস 5 একটা রাশি। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করার ব্যাপার হচ্ছে, এখানে a আছে, এখানে a আছে, আর হচ্ছে এখানে 3, এই জায়গায় হচ্ছে 3। তার মানে হচ্ছে আমার কাজ হচ্ছে কি, আমি যার সাথে তাকে পাঠিয়ে দিব। তার মানে হচ্ছে আমাকে বেসগুলা খেয়াল করতে হবে। এখানে বেস হচ্ছে 3, এটার বেস হচ্ছে 3, তার মানে 3 সাথে 3 কে রেখে দিই। এখানে এই রাশির বেস হচ্ছে 5, এখানে কত হচ্ছে, এখানেও বেস কিন্তু হচ্ছে a। তার মানে হচ্ছে a আর a কে আমি একসাথে নিয়ে যাওয়া ট্রাই করব, 3 আর 3 কে আমি একসাথে নিয়ে যাওয়া ট্রাই করব। আচ্ছা, তার মানে হচ্ছে পরের লাইনটা কেমন হবে? পরের লাইনটা এরকম হবে না, 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু, ওই পাশে এটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে না 2x মাইনাস 5, আর এই পাশের উপরেরটা এই পাশে নিচে চলে আসবে 2x মাইনাস 5। ক্লিয়ার? আচ্ছা, একই রকম আসতেছে কিন্তু দুইটা। আচ্ছা, খেয়াল করে দেখি, তার মানে হচ্ছে এখন কি অবস্থা, কি অবস্থাতে আছে, ভাগ অবস্থাতে আছে, এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n, দ্যাট মিনস এ টু দি পাওয়ার m মাইনাস n, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 মাইনাস x মাইনাস 1 ইকুয়ালস টু, তার মানে খেয়াল করো একই রকম ইকুয়ালস টু 1 হয়ে যাবে কারাগারি করে। আচ্ছা, তাহলে 3 টু দি পাওয়ার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 2x মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে আমার 1। আচ্ছা, খেয়াল করে দেখি এখন কি করব। আমরা কিন্তু সূচকের যখন আমরা সমাধান করতে যাই তখন কিন্তু একটা জিনিস খেয়াল করছি কিনা, আমাদের ডান পাশ বাম পাশের বেলায় আমরা যখন এই সূচকটা নিয়ে কাজ করে থাকি, আমরা অলওয়েজ একটা জিনিসই ট্রাই করে থাকি, হয়তো আমরা বেস আর বেসকে একরকম দেখায় পাওয়ার দুইটাকে সমান বলে দেই, অথবা পাওয়ার দুইটাকে সমান করে বেস দুইটাকে আমি সমান করে দিই। যদি না বুঝে থাকি তাও আমি একটু এখানে লিখে দিই, যদি হয় এইরকম এ টু দি পাওয়ার m ইকুয়ালস টু এ টু দি পাওয়ার n, তাহলে আমরা বলতে পারবো m ইকুয়ালস টু n। ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের দুইটা সূচকের দুই পাশে দুই সূচক যদি সমান হয়ে থাকে আর যদি তাদের বেস দুটো যদি সমান হয় তাহলে অবশ্যই কি হবে, আমার পাওয়ার দুইটাও তখন সমান হয়ে যাবে। হতে পারে এরকম একটা কেস, অথবা হতে পারে এরকম একটা কেস, এ টু দি পাওয়ার m ইকুয়ালস টু হতে পারে আমার বি টু দি পাওয়ার m। যদি অবস্থা এইরকম হয়, যে খেয়াল করতেছি কিনা, যে দুইটা সূচকেরই দুইটারই কিন্তু আমার সূচক মানে পাওয়ার দুইটা কিন্তু আমার সেম, যদি পাওয়ার দুইটা যদি সেম হয় তখন কি হয়ে যাবে, আমার পাওয়ার বাদ হয়ে যাবে, শুধুমাত্র আমার কি থাকবে, আমার বেস দুইটাকে আমি তখন সমান বলতে পারবো। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমাদের এই যে আমরা যেই সিচুয়েশনে এখানে আছি, আমাদের এই লাইনটা এখন আসলে আমরা কি করব। ক্লিয়ার? এখানে তো আমাকে এমন কোনো সুযোগই পাচ্ছি না। ওকে, তো তখন আমাদের কাজ হচ্ছে, তো খেয়াল করে দেখি, কোনো কিছু পাওয়ার 0 মানেই তো 1, আমরা তো এটা জানি, কোনো কিছু পাওয়ার 0 মানে যে কোনো সংখ্যা বলো বা কোনো প্রতীক যদি বলো যে এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি লিখতে পারবো, আমরা 1 লিখতে পারবো। ওকে ফাইন। তার মানে হচ্ছে যেহেতু আমার এখানে 1 আছে, তার মানে আমি যে কোনো সংখ্যার পাওয়ার 0 দিয়ে কিন্তু এটা আমি 1
পক্ষের সাথে কনভার্ট করতে পারবো। তার মানে কিন্তু এই পাশে খেয়াল করে দেখি, বাম পক্ষে কিন্তু আমাদের 3 টু দি পাওয়ার কোনো একটা চলক রাশি আছে। তার মানে হচ্ছে এই 1-এর জায়গায় কিন্তু আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখি এই 3 আর এই 3, তার মানে কি বেস দুইটা সমান, দুই পাশে বেস সমান, তার মানে কি হবে পাওয়ার দুইটা সমান হয়ে যাবে। তার মানে হচ্ছে 2x - 5 = 0। তার মানে হচ্ছে সমাধান যদি করি তাহলে x = কি হবে আমার 5/2। তার মানে হচ্ছে 5/2 হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। এই হচ্ছে আমার 5/2। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে কিনা? তো এখন কথা হচ্ছে সূচক থেকে যদি এই টাইপের প্রশ্ন আসে, এটা কিন্তু খুবই ইজি সলভ করা, কেননা যদি এই যে গুণভাগ অবস্থাতে থাকে আমাদের কাজই কিন্তু এটা। এখন এর একটু জটিল টাইপের, মানে যখন দেখবে একটু অনেক বেশি পরিমাণ সংখ্যা দিয়ে দিছে তখন কিন্তু আমরা একটু ঘাবড়াই যাই। আসলে ভাই ঘাবড়ানোর কিছুই নেই, সংখ্যা বড় দিয়ে দিচ্ছে তো কি হতে পারে তোমার এখানে কোনো মৌলিক সংখ্যা টাইপ কিছু সামথিং পাওয়ার দিয়ে দিতেছে, অথবা যেমন ধরো আমি একটা প্রশ্ন এমনিতে তোমাকে বলি, ধরো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 1, বা নিচে ধরো দেওয়া আছে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার, এখানে 3 টু দি পাওয়ার 2 দাও, এখানে 3 টু দি পাওয়ার 9, শুধু এখানে 9 লিখো। ওকে ফাইন, একই কাজ ভাই, সেম কাজ। খেয়াল করে দেখো, প্রথমত হচ্ছে আমাকে এই রাশিটার মান বের করতে হলে আমাকে প্রথমত মাথায় রাখতে হবে এটা, যে আমাকে এই যে বেসগুলো আছে, আমার কাজ হচ্ছে প্রথমত এই বেসগুলাকে, সবগুলা বেসকে আমাকে মৌলিক সংখ্যাতেই রাখা, বেসগুলাকে মৌলিক সংখ্যাতেই রাখা। খেয়াল করো 2 তো মৌলিক সংখ্যা, ফাইন, এটাকে চেঞ্জ করার দরকার নাই। 10কে কী করবো আমার 5 × 2 নিয়ে যাবো, তার মানে হচ্ছে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, তার মানে 10কে ভাঙলে হয়ে যাবে কি আমার 5² × 2²। খেয়াল করতে 7 তো মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। ওকে ফাইন, প্যারা নাই। তার মানে 3 5 9, 9 কি হবে, 9কে মৌলিক সংখ্যা নিয়ে যাবো, তার মানে 3²। তার মানে খেয়াল করো উপরে কিন্তু 2 আছে, নিচে 2 নাই। ওকে ফাইন, সমস্যা নেই, শুধুমাত্র 2 টু দি পাওয়ার 7। ওকে, এবার খেয়াল করো 10কে কিন্তু আমরা 10কে কিন্তু ভাঙাইছিলাম আমরা 5² 2²। তার মানে খেয়াল করো উপরে 2 এর পাওয়ার 7 আছে, 2 এর পাওয়ার 2 আছে, দ্যাট মিনস যোগ হয়ে কি যাবে 7 + 2 হয়ে যাবে। এবার খেয়াল করো, এবার আমরা যদি 3 নিয়ে কাজ করি, খেয়াল করো এই উপরে কিন্তু 3 আছে, 3², নিচে কি আছে 3 টু দি পাওয়ার 1 আছে, তারপর কি আছে 3² আছে। খেয়াল করে দেখি তাহলে নিচে দুইটা আছে, তার মানে 3 টু দি পাওয়ার 1 × 3²। তার মানে কি বেস মিলে গেছে, পাওয়ার কি হবে আমার যোগ হয়ে যাবে, দ্যাট মিনস তখন হয়ে যাবে কি আমার 3 টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। আর উপরে কি আছে 3² আছে, দ্যাট মিনস এবার যদি ভাগের ব্যাপারটা খেয়াল করি তখন কি হয়ে যাবে আমার 3 টু দি পাওয়ার 2 - 3 হয়ে যাবে, ঠিক কি না? তার মানে হচ্ছে তোমার সংখ্যা যত পরিমাণে বড় দিক না কেন, ঝামেলা পাকায় দিক না কেন, কথা হচ্ছে এই বেসিক আইডিয়া যদি তোমার মাথায় থাকে যে না আসলে আমাকে এই মেন কথা হচ্ছে যে আমাকে বেসটা ঠিকঠাকভাবে নিয়ে, মানে একই রকম বেসকে নিয়ে কাজ করার যে ব্যাপারটা, এই বেসিকটা যদি ঠিকঠাকভাবে ক্লিয়ারলি থাকে, সম্ভব তোমার পক্ষে যে কোনো টাইপের প্রশ্নই ঘুরায় দিক না কেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। আচ্ছা, আমার পরবর্তীতে একটা কি দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, এটা কোয়াড্রেটিক, একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে। খেয়াল করে দেখি আমরা দ্বিঘাত সমীকরণ আসলে কিভাবে সলভ করে থাকি, ওই ব্যাপারটা খেয়াল করে দেখি। যেহেতু আমরা হায়ার ম্যাথ পড়ছি তো সবাই নাকি, তার মানে হচ্ছে আমরা যেহেতু হায়ার ম্যাথ পড়ছি, আমরা কিন্তু ওই দ্বিঘাত সমীকরণ কিন্তু সরাসরি কিন্তু আমরা সলভ করতে পারি কি দিয়ে, এই ফর্মুলা দিয়ে, x = -b + √b² - 4ac/2a। আমরা কিন্তু এটা দিয়ে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু সলভ করতে পারি। আচ্ছা, আমি এটার অপশনগুলো একটু বড় বড় ছিল, তো খেয়াল করে দেখো অপশন যেহেতু বড় বড় ছিল, তার মানে হচ্ছে কি এটা প্রপারলিভাবে মিডল টার্ম ওয়েতে কিন্তু এটা সলভ করা যাবে না। খেয়াল করে দেখো কি হবে 2² × 1, দ্যাট মিনস হচ্ছে আমার 2x²। তার মানে হচ্ছে এই মাঝের টার্মটাকে আমাকে এমনভাবে যোগবিয়োগ আকারে ভাঙাইতে হবে যেন 2x² হয়, যে কিনা ইম্পসিবল, সম্ভব না, হচ্ছে না। তার মানে কি এটাকে আমি নর্মাল ওয়েতে, ওই মিডল টার্ম ওয়েতে না করে আমাকে তখন একদম সরাসরি এই ফর্মুলা ইউজ করে করা লাগবে। তাহলে দেখি অ্যান্সার কেমন আসে। -b, দ্যাট মিনস এখানে b কত 7, দ্যাট মিনস -7 + √7², দ্যাট মিনস 49। তো খেয়াল করে দেখি -4ac, c হচ্ছে -1, a হচ্ছে 2, দ্যাট মিনস এখানে প্লাস হয়ে যাবে 4ac, a কত হচ্ছে 2, আর c দ্যাট মিনস হচ্ছে 8, বাই নিচে হচ্ছে 2a, দ্যাট মিনস হচ্ছে 4। তার মানে হচ্ছে -7 ± √57/4। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আমাদের প্রশ্নের এই অপশনের মধ্যে দুইটা অ্যান্সার এইভাবে দিয়ে দিচ্ছে, একটা প্লাসের মাধ্যমে বলতেছে, আবার একটা মাইনাসের মাধ্যমে বলতেছে একসাথে। ওকে, আচ্ছা, যে একটা খাতা 36 টাকায় বিক্রি করা হয়েছে, ও আচ্ছা লাভ ক্ষতি। আচ্ছা,
আচ্ছা, আমরা তো সবাই মানে আমাদের লাইফের মানে যত রিলেটেড আছে, তুমি কিছু কিনতে যাবা বা আমাদের লাইফ রিলেটেড যত মানে লাভ ক্ষতি থাকে না মানুষের, যদি বলি স্বার্থপর, সেলফিশ, হেন তেন, হাবিজাবি, কত কিছু তো বলি। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা কিন্তু মানুষ হিসেবে কিন্তু লাভ ক্ষতির পরিমাপটা কিন্তু করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আমার বাস্তব জীবন ওটার প্রয়োগ পারি না। মানে বাস্তব জীবনের প্রয়োগ পারি না, খুবই পারি যে লাভ ক্ষতি এরকম হচ্ছে, তার লাভ, কিন্তু প্রয়োগটা আসলে দেখি নেই, খেয়াল করে দেখি। আমাকে বলতেছে যে একটা খাতা 36 টাকায় বিক্রি করা যত ক্ষতি হলো, ওকে ফাইন, মনে মনে চিন্তা করো যে 36 টাকা যখন খাতাটা বিক্রি করলাম ক্ষতি হয়েছে, দ্যাট মিনস মানে কি যে আমি যে টাকা দিয়ে খাতাটাকে ক্রয় করছিলাম তার চেয়ে কম টাকায় কিন্তু বিক্রি করছি, সেটা হচ্ছে 36 টাকা। ওকে, আচ্ছা, এবার বলতেছে যে 72 টাকায় বিক্রি করলে ওই খাতাটাকে আমি যদি এবার 72 টাকায় বিক্রি করার চিন্তা করি, তাহলে তার দ্বিগুণ লাভ হতো। কার দ্বিগুণ লাভ হতো খেয়াল করে দেখি, আমাকে প্রশ্নটা এখানেই ধরতে হবে। তার দ্বিগুণ লাভ হতো, তার কোন তার? এই তার দ্বিগুণ, তার হচ্ছে আমাকে বলতেছে ওই যে 36 টাকায় বিক্রি করার ফলে যতটুকু ক্ষতি হয়েছে ওই ক্ষতিরই দ্বিগুণ হতো। বুঝতে পারতেছো কিনা? ধরো আমি ধরতেছি যে হ্যাঁ 36 টাকায় বিক্রি করাতে ধরো 10 টাকা ক্ষতি হয়ে গেছে। আমার কথা বুঝছো যে আমার 36 টাকায় বিক্রি করাতে খাতাটা 10 টাকা ক্ষতি হয়েছে। তার মানে কি খাতাটাকে আমি 46 টাকা দিয়ে কিনছিলাম, কিন্তু এখন 36 টাকায় বিক্রি করে দিছি, তার মানে কি আমার 10 টাকা এখন ক্ষতি হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে আমি যদি খাতাটাকে যদি আমি এবার যদি চিন্তা করো, আমি যদি কি বলে এটা 66 টাকায় যদি বিক্রি করে ফেলি, খেয়াল করে দেখো, তার মানে কি 66 টাকায় বিক্রি করলে আমার খাতার লাভ হচ্ছে কত? 20 টাকা না? খেয়াল করো, এই যে দেখো আমি 36 টাকায় বিক্রি করাতে লস হয়েছিল আমার 10 টাকা, কিন্তু এবার 66 টাকায় বিক্রি করাতে লাভ হইতেছে আমার 20 টাকা। তার মানে কি ওই ক্ষতির কত টাকা? ওই 10 টাকার দ্বিগুণ টাকা লাভ হয়ে গেছে না? প্রশ্ন ক্লিয়ার? বোঝা গেছে? এটাই হইতেছে আমার কথা, যে আমার যত টাকা ক্ষতি হওয়ার কথা ওইটারই দ্বিগুণ লাভ হবে যখন 72 টাকায় বিক্রি করা হবে। তাহলে আমাকে ক্রয় মূল্যটা কত? আচ্ছা, তাহলে ছোটোবেলা থেকে এই জিনিসটা শিখে আসছি, যখনই আমরা চলক সংবলিত প্রবলেম সলভ করি তখনই কিন্তু আমরা জেনে আসছি মানে কত, যাকেই কত চাচ্ছে তাকে আমি ধরে নিতাম এক্স। তার মানে হচ্ছে আমি ধরে নিলাম যে খাতার যেটা আমি খাতার ক্রয় মূল্যটাকে আমি ধরে নিচ্ছি কত? এক্স। ক্রয় মূল্য, খাতার ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি এক্স টাকা। ওকে, আচ্ছা, এক্স টাকা আমি এটা ধরে নিলাম। এইবার প্রথম কন্ডিশনটার বেলা একটু খেয়াল করো প্রথমটাতে কি বলতেছে যদি আমি একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হতো। আচ্ছা, তার মানে কি ক্ষতি হবে? আচ্ছা, তার মানে খেয়াল করো, যদি 36 টাকায় বিক্রি করি, 36 টাকায় বিক্রি যদি করি, তো খেয়াল করো যেহেতু 36 টাকায় বিক্রি করলে কি হবে? আমার ক্ষতি হবে না। তাহলে 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে কত? কত টাকা ক্ষতি হবে? আমরা জানি ক্ষতি ইকুয়ালস টু কি জানি আমি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তখন কিন্তু ক্রয় মূল্য বেশি হবে, তার মানে আমি বলতে পারি এক্স মাইনাস 36 টাকা। এই হচ্ছে কি আমার, এটাই হচ্ছে আমার সেই ক্ষতি হয়েছে। এই যে এক্স মাইনাস 36 টাকা ক্ষতি হয়েছে যখন আমি 36 টাকায় বিক্রি করছি। আচ্ছা, এইবার চলে আসে, এবার বলছে যদি 72 টাকায় বিক্রি করি। আচ্ছা, এবার 72 টাকায় বিক্রি করলে কি হবে খেয়াল করো। তার মানে যেহেতু লাভের কথা বলছে, তার মানে কি 72 টাকায় যখন আমি বিক্রি করতেছি, 72 টাকা বিক্রি করতেছি, তার মানে কি এবার লাভ হবে না? তো লাভ হইলে আমাদের হিসাবটা কি? অবশ্যই বিক্রয় মূল্য আমাদের বেশি হবে। আচ্ছা, তার মানে হচ্ছে এবার বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য কত? বেসিক্যালি 72 টাকা দিয়ে বিক্রি করতেছি, তার মানে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 72। আচ্ছা, তাহলে কি হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে না আমাকে লাভ বের করতে হলে। তার মানে এখানে ক্রয় মূল্য ধরে নিতেছি কত? আমার এক্স। তার মানে হচ্ছে এই হচ্ছে আমার সেই লাভের টাকা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সেই লাভের টাকা। এটা ছিল আমার লসের টাকা। কখন লস? যখন 36 টাকায় সে বিক্রি করতো। আর এটা হচ্ছে আমার লাভের টাকা কখন? যখন 72 টাকায় সে বিক্রি করতো। ওকে ফাইন, এইবার আসো আমাদের মেইন যেই ব্যাপারটাতে আর কি, আমাদের যে একটা ইকুয়েশন ক্রিয়েট তৈরি করতে হবে, মানে আমাদের যে এই ক্ষতি আর এই লাভের মধ্যে যে একটা সম্পর্ক ক্রিয়েট করে দিছে ওরা, ওই সম্পর্কটার দিকে তাকাইতে হবে। সম্পর্কটা কি বলছে? সম্পর্কটা বলছে যদি 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হতো, দ্যাট মিনস কত ক্ষতি হয়েছে? এক্স মাইনাস 36। ওকে, এক্স মাইনাস 36 টাকা, এই হচ্ছে ক্ষতির টাকা। যত ক্ষতি হতো 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। কার দ্বিগুণ? এর দ্বিগুণ লাভ হতো। আচ্ছা, এর দ্বিগুণ লাভ হতো মানে কি? এটা ইকুয়ালস টু কি হবে? এটার সমান হয়ে যাবে না? বুঝতে পারতেছি কিনা আমরা যে আমার 36 টাকায় বিক্রি করলে আমার যে ক্ষতিটা হতো, এই হচ্ছে ক্ষতিটা, মানে ক্ষতির ওই অ্যামাউন্টটা যা হতো 72 টাকায় বিক্রি করলে তার ডাবল হইতো। কার ডাবল হইতো? তার দ্বিগুণ হতো। দ্যাট মিনস এই জন্য 2 হচ্ছে এই পাশে গুণ।
আর অনেকে কি করি আমরা এখানে হাফ দিয়ে এটা ভাগ করে দিই, তার মানে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে আমার 36 টাকায়। এবার দেখো এই তো ভালো একটা পয়েন্টে চলে আসছে। এবার আমাদের প্রশ্নের ভাষাগত দিকটা চেঞ্জ খেয়াল করি আমি, যদি ভাষাগত চেঞ্জ করা হয় তাহলে কি হবে খেয়াল করো। এবার আমি এইভাবে বলতেছি, একটি খাতা 36 টাকায় বিক্রি করায় যত টাকা ক্ষতি হলো, 72 টাকা বিক্রি করলায় তার চেয়ে মানে অর্ধেক, যেই ব্যাপারটা আমি অর্ধেকের ভেতরে চলে যাই আর কি। যে আমি বলতেছি এবার লাভের নামে আমি অর্ধেকের কথা বলতেছি, যে আমার এই লাভের টাকাটাকে হাফ করলে এই ক্ষতিটার সমান হয়ে যাবে। প্রশ্ন বুঝতে পারতেছি কিনা, যে আমি প্রশ্নের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। যে আমার এবার প্রশ্ন বলতেছি 72 টাকায় বিক্রি করলে যতটা লাভ হইতো 36 টাকায় বিক্রি করলে তার অর্ধেক পরিমাণ ক্ষতি হয়ে যেত। তখন প্রশ্নের প্যাটার্নটা হয়ে যেত, সবই সেম থাকতো, জাস্ট তখন এই টুটা এই পাশে না থেকে তখন আমাদের টুটা চলে আসতো এই পাশে ভাগ হয়ে। ক্লিয়ার? কিন্তু ব্যাপার হচ্ছে ঘুরে ফিরে সেম জিনিস, জাস্ট ভাষাগত চেঞ্জ করে দিয়ে তোমাকে জাস্ট একটু কনফিউজ করা ট্রাই করতো আর কি, আর কিছুই না। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে ছিল আমাদের সেই 2। ওকে, এবার কি করবো, এবার আমরা জাস্ট এটার কি করবো, সমাধান করবো। জাস্ট ইজিলি সমাধান লিখে হবে 2x মাইনাস 72 ইকুয়ালস টু 72 মাইনাস এক্স। তার মানে হচ্ছে এটা হয়ে যাবে 3x ইকুয়ালস টু 72 72 হচ্ছে আমার 144। তাহলে x ইকুয়ালস টু কত হবে খেয়াল করো, 144/3। দ্যাট মিনস 46। তার মানে x ইকুয়ালস টু কত 46। তার মানে হচ্ছে 46 টাকায় 46 না, এখানে আমাদের কিছু একটা 3 4 12 3 আর 24 হবে। ও সরি, এখানে 8 হবে, 48। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে 48। আচ্ছা, হয় কি আমাদের মাঝে মধ্যে আমরা জটিল, মানে খুব দেখা যায় না যে আমাদের খুব জটিল ক্যালকুলেশনগুলো আমরা খুব ইজিলি করে ফেলতে পারি, কিন্তু দেখা যায় আমাদের যোগ বিয়োগগুলো আমরা পারি না। মাঝে মধ্যে পারি না বলতে কি, যে আমাদের ঠিকঠাকভাবে এই মানে তখন মাথায় ইয়ে করে না আর কি, হুটহাট করে কি উল্টাপাল্টা করে ফেলে। আচ্ছা দেখো, এবার আসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার যে ধানে, আচ্ছা খেয়াল করো, ধানের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধানের সাথে চাল আর তুষের কি সম্পর্ক? আচ্ছা, ধান যারাই দেখছো খেয়াল করে দেখবা, ধানটার উপরের যে খোলসটা আছে, খোলসটা কিন্তু সরাইলে কিন্তু আমাদের চাল দেখা যায়। খেয়াল করো, ধানটাকে যদি আমার খোলসটা যদি উপর থেকে সরাই, তখন কিন্তু আমরা চাল পাই। তার মানে হচ্ছে খেয়াল করো, তার মানে হচ্ছে ধান ইকুয়ালস টু কি পাই আমরা, ধান ইকুয়ালস টু হচ্ছে আমার চাল পাবো ভিতরে, সাথে সাথে হচ্ছে ওই যে চালের যে খোলসটা, যখন আমার ধানটাকে ভাঙানো হয় বা মাড়াই করা হয় তখন কিন্তু ওই তুষ পাওয়া যায় আর কি। ক্লিয়ার? তার মানে হচ্ছে খুশের, এই হচ্ছে ধান। ওকে ফাইন। তার মানে ধান ইকুয়ালস টু কি চাল প্লাস তুষ, এটা তো আমরা ভালোই জানি যে কোনটা ভাঙে কি হয় আর কি। আচ্ছা, এবার খেয়াল করো আমাদের প্রশ্নের ব্যাপারটা, যদি এমসিকিউ এর সলভ আর কি, তো আমরা তো সিকিউ এর টাইপের সলভ তো করতে পারি, এমসিকিউটা এটা শর্টকাট ওয়ে তো করা, মানে কিভাবে মুখে মুখে করে ফেলবো। দেখো তো ধান ও চাল তুষের অনুপাত খেয়াল করো 7:3। তার মানে কি, এই ধান, আমি ধানগুলাকে যদি মানে অনেকগুলো ধান একসাথে আমি মাড়াই করতেছি বা ভাঙাইতেছি, তো ওই ধানগুলাকে যখন একসাথে মাড়াই করলাম বা ভাঙলাম, তখন দেখা যাবে কি ওই যতটুকু ধান নিয়ে আমি কাজ করলাম, ওই ধানের 7 অংশ পাচ্ছি আমি চাল, আর বাকি 3 অংশ আমি ওই ধান থেকে তুষ পাইছি। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তার মানে হচ্ছে চাল হচ্ছে 7 অংশ পরিমাণ পাইছি, তুষ হচ্ছে কি আমার 3 অংশ পরিমাণ পাইছি। বেসিক্যালি হচ্ছে এটা। কিন্তু যেহেতু এটা অনুপাত টাইপ একটা প্রশ্ন, তার মানে হচ্ছে অবশ্যই কোনো এমন একটা সাধারণ কোনো একটা সংখ্যা আছে এক্স, যেটা কিনা উভয়ে দুজনের অনুপাতের সাথে আমার সমানভাবে সম্পৃক্ত। তার মানে হচ্ছে আমি জাস্ট ধরে নিতেছিলাম যে একটা সাধারণ কোনো একটা সংখ্যা হচ্ছে, মানে অনুপাত হচ্ছে আমার এক্স। ওকে ফাইন। তার মানে হচ্ছে কতটুকু পরিমাণ চাল আছে, 7x পরিমাণ চাল পাচ্ছি, 3x পরিমাণ চাল পাচ্ছি। ওকে ফাইন। তার মানে হচ্ছে টোটাল ধান পাচ্ছি কত আমার, 10x পরিমাণ। ওকে, তার মানে হচ্ছে আমার এখানে সম্পূর্ণ একদম মানে পরিপূর্ণভাবে 10x পরিমাণ ধান আছে। এর মধ্যে এই 10x পরিমাণ ধানের 7x পরিমাণ হচ্ছে আমি চাল পাচ্ছি, আর 3x পরিমাণ হচ্ছে আমি তুষ পাচ্ছি। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে কিনা? ওকে ফাইন। আচ্ছা, তো এবার বলতেছে যে আমার এতে শতকরা চালের পরিমাণ কত, আমাকে 100-র মধ্যে কতটুকু পরিমাণ চাল পাচ্ছি, মানে 100টা যদি ধান থাকে তাহলে আমি চাল কয়টা পাবো আর কি, এই ব্যাপারটা হচ্ছে এখানে বের করতে বলছে আর কি। ওকে, তো এটা এমনিতেই একটা মানে কি বলে, এটা একটা লজিক্যাল ব্যাপার, একটা আইকিউর ব্যাপার আর কি। দেখো 7 আর 3 তার মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 100 মানে কি, মানে 100-রই 10টা ভাগ আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো অ্যান্সার এমনিতেই বলা যায় এটা 10% হবে, এই 70% হবে আর কি। ওকে, তাও আমরা একটু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনটা কীভাবে করবো ওইটাই একটু করতেছি আর কি। ওকে, আচ্ছা তাহলে এবার বলো তো যে চালের পরিমাণটা শতকরাতে কত হবে, চালের পরিমাণ। আচ্ছা খেয়াল করো, প্রথমত হচ্ছে আমার সম্পূর্ণ অংশ মানে ধান কত আছে, 10x পরিমাণ। ওকে, এর মধ্যে হচ্ছে আমার
চালের পরিমাণ কত, অবশ্যই 7x পরিমাণ ইন্টু 100-র মধ্যে কত, তার মানে হচ্ছে এটা বেসিক্যালি দাঁড়াবে তোর পার্সেন্ট। ক্লিয়ার, ব্যাপারটা বুঝে গেছি না? আচ্ছা, এখানে তো ধান আর চাল দিয়ে বলছে, এখানে তো অন্য কিছু নিয়েও বলতে পারতো, হ্যাঁ অনেক কিছু নিয়ে বলতে পারতো আর কি। যাই হোক, তার মানে হচ্ছে তোমার ভাষাগত দিক কি আসলো ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে আমাদের মেইনলি যে বেসিক জিনিসগুলা ওইটাই আর কি, যে আমার এখানে অনুপাতের যেই অবস্থাটাগুলা তোমাকে 3টা বা 4টা এলিমেন্ট দিয়ে দিছে, তোমাকে ওই 3টা 4টা এলিমেন্টের মধ্যে বলতেছে যে কোনো একটা এলিমেন্টের শতকরা পরিমাণ কত, তার মানে কি সবগুলা এলিমেন্ট বাই ওই এলিমেন্টের পরিমাণ। আমার কথা বুঝতে পারতেছো কিনা? আমরা কিন্তু এই টাইপের ম্যাথের সবচেয়ে কমন ম্যাথ ছিল ধরো মুশফিক, মাশরাফি, সাকিব, ধরো 3 জনের রানের পরিমাণ ছিল হচ্ছে, ধরো মুশফিক করছে 30 রান, মাশরাফি করছে হচ্ছে 50 রান, আর সাকিব করছে হচ্ছে ধরো 20 রান। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের 3 জনের হচ্ছে রানের আর কি। ওকে ফাইন, এখন প্রশ্নে তোমাকে বলতেছে যে আমার যে মুশফিক শতকরা কত রান করছে, দ্যাট মিনস মানে কি যে যত টোটাল রান হয়েছে ওই রানের মধ্যে মুশফিকের কত অংশ আছে 100-র মধ্যে আর কি, ওইটা বলতেছে আর কি। ওকে আচ্ছা, যদিও এখানে 100 বলে ফেলছে, আচ্ছা দেখো 40ই ধরলাম এখানে সাকিবের। ওকে ফাইন, তার মধ্যে আমার কি দরকার মুশফিক শতকরা কত পার্সেন্ট তার রান, মানে এই যতটুকু টোটাল রান আছে এই টোটাল রানের শতকরা কত অংশ, মানে 100-র মধ্যে কত রান সে মুশফিক করছে। ওকে ফাইন, তো প্রথমত কি হচ্ছে আমাদের যে টোটাল রান এখানে কত, টোটাল রান এখানে কত, এখন হচ্ছে 80, মানে হচ্ছে 120 রানের মধ্যে মুশফিকের অংশ কতটুকু, 30 রান। এখন হিসেব করতে হবে আমাকে 100-র মধ্যে কত মুশফিকের অংশ, এই জাস্ট। ক্লিয়ার, তার মানে হচ্ছে বেসিক জিনিসটা যদি ক্লিয়ার থাকে আমাদের প্রশ্ন যেভাবে আসুক না কেন আমরা জিনিসগুলা পারবো। ওকে, তার মানে হচ্ছে আমাকে বেসিকের উপরে বেশি নজর দিতে হবে। আচ্ছা এবার আসি, এবার একটা খুব মজার একটা চ্যাপ্টার আর কি, এটা নিয়ে বিশদ আলোচনা আছে যখন তুমি ইন্টারমিডিয়েটে পড়বা। জেনারেল ম্যাথের একদম প্রথম পত্রেতেই তুমি যে দেখবা, উচ্চতর গণিতের প্রথম পত্রে যে দেখবা যে সরল রেখা, সাথে সাথে বৃত্ত এর সাথে একটু রিলেটেড আর কি। এটা খুবই একটা মজার একটা সাবজেক্ট, কিন্তু এই স্থানাঙ্ক জ্যামিতি সাবজেক্টটা আসলে আমরা এই হায়ার ম্যাথে পড়ার সময় একটু খুবই মানে কেউ আছে আমরা অনেকেই একটু বোর ফিল হয়েছে আর কি, যেমন কেমন যেন। আর বিশেষ করে দেখা যায় কি বইয়ের শেষের দিকের যে চ্যাপ্টারগুলো থাকে ওগুলা পড়তে একটু এমনিতে একটু আলসেমি লাগে আর কি, বা একটু এমনিতেও কম পড়া হয় আর কি, কেননা ওই যে দেখা যায় বছর শেষে পড়া হয় আর কি। আচ্ছা, তো এই প্রশ্নটা আসছে আমাদের, এই এমসিকিউটা আসছে হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি পার্ট থেকে। ওকে আচ্ছা, তো স্থানাঙ্ক ব্যবস্থা যখনই বলতেছে তার মানে হচ্ছে বিন্দুর অবস্থান নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আলোচনা আর কি। ওকে, তো আমরা তো জানি যে আমার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি করা হয়, যে আমার একটা ফিক্সড একটা পয়েন্ট বিবেচনা করি, যেটাকে আমরা বলতেছি মূল বিন্দু, অরিজিন বলতেছি যাকে আমি, 0,0। ওকে ফাইন, এখন দেখো আমাকে 3টা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 10,5। আমাদের কিন্তু এই ম্যাথটা সলভ করার জন্য আসলে আমাদের গ্রাফ আকার বা ড্র করার দরকার নাই। ওকে, তবু আমরা একটু জাস্ট বোঝার জন্য আর কি। 10, আচ্ছা 5, 10, এই 5, এই হচ্ছে আমাদের এ, বি কত 7,5, হচ্ছে 7, 6 ধরো, এই হচ্ছে বি, আর এই হচ্ছে আমার -3, ধরো হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে আমাদের বি, এই হচ্ছে আমাদের সি। আচ্ছা, এখন আমাকে প্রশ্নটা ধরার চেষ্টা করি, বলতেছে এই যে বিন্দুগুলো আছে এ বি সি 3টা বিন্দু, এই 3টা বিন্দুর মধ্যে কোনটা এই যে পি এর সবচেয়ে নিকটবর্তী আর দূরবর্তী। খেয়াল করো, পি বিন্দুটি একটু সিলেক্ট করি, 3,-2, 3,-2, দ্যাট মিনস হচ্ছে এটা, এইখানে হচ্ছে এটা যে 3,-2, দ্যাট মিনস ধরো এটা হচ্ছে এটাই হচ্ছে পি। আচ্ছা, এখন আমাকে বলছে যে এই 3টা বিন্দু, এই যে এ বি সি 3টা বিন্দু আছে, এই 3টা বিন্দুর কোনটা পি এর সবচেয়ে নিকটবর্তী আবার সবচেয়ে দূরবর্তী। আচ্ছা, তো খেয়াল করে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, তার মানে কি পি থেকে কে বেশি, কে দূরে, কে সবচেয়ে কাছে, ব্যাপারটা এরকম না? তার মানে কি পি থেকে অবশ্যই এই দেড় সংযোজক সরলরেখা বরাবর আমাকে চিন্তা করতে হবে, দ্যাট মিনস সরণ টাইপের আর কি। আমরা ফিজিক্সে কিন্তু পড়ে আসছি যে আমার কোন একটা বস্তুর দিকের পরিবর্তন যখন আমি চিন্তা করতেছি, যে আমার দিক পরিবর্তন করে তার অবস্থানের পরিবর্তন, তখন কিন্তু তাকে আমরা সরণ বলতেছি। আর সরণ কি, সরণ হচ্ছে আমার দুইটা বিন্দুর সবচেয়ে কম ডিস্টেন্স মেনটেন করে যে পথটা, সেটাই হচ্ছে আমার সরণ। তার মানে হচ্ছে এটা যদি বি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই যে এটা হচ্ছে আমার এ বি এর সরণ। কিন্তু যদি এই পথটা কল্পনা করি বা এই পথটা যদি কল্পনা করি, তখন কিন্তু এটাকে আমরা সরণ বলতে পারবো না, জাস্ট বলতেছি জাস্ট দূরত্ব অতিক্রম করছে। ব্যাপারটা এরকম, ক্লিয়ার, বুঝা গেছে কিনা? আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে যে আমার কোন বিন্দুটা দূরে কোন বিন্দুটা কাছে আমাকে এটা পরিমাপ করতে হবে। ওকে আচ্ছা, খেয়াল করে দেখি, এই তার মানে কি এই যে পি থেকে এ, তার মানে কি এটা একটা ডিস্টেন্স বের করতেছি না আমাদের, পি এ ডিস্টেন্স, পি থেকে এর দিকে দূরত্ব, পি এ দূরত্ব, এটা হচ্ছে কি আমার পিবি দূরত্ব, এটা হচ্ছে কি আমার পিসি দূরত্ব। এখন খেয়াল করে দেখো, এখন প্রশ্ন অনুযায়ী পি থেকে কে কাছে, এ কাছে, বি কাছে না সি কাছে, নাকি এ বি সি কোনটা দূরে, এটা পরিমাপ করতে হলে তার মানে কি, তার মানে হচ্ছে আমাকে অবস্থান মানে দূরত্বটা পরিমাপ করতে হবে না?
যে পি থেকে কে দূরে, তার মানে কি পি থেকে তার দূরত্বটা কত বের করলে তো হয়ে যায়। ব্যাপারটা এরকমই তো, বেসিক জিনিসটা আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে আমাকে পি থেকে এর দূরত্ব বের করতে হবে, পি থেকে বি, পি থেকে সি এর দূরত্ব। আবার একটা জিনিস খেয়াল করি, পিও একটা বিন্দু, এ একটা বিন্দু, তার মানে পি এ, তার মানে পি থেকে এর দূরত্ব প্রকাশ করতেছি দুইটা বিন্দুর মাধ্যমে। তার মানে কি দুইটা বিন্দু দিয়ে কোনো একটা এর দূরত্ব কীভাবে বের করি আমরা? আচ্ছা ধরো পি একটা বিন্দু ধরে নিলাম এক্স, আচ্ছা পি ধরে না, এখানে যদি পি আছে, আর ধরলাম হচ্ছে একটা বিন্দু, আর এস ধরলাম হচ্ছে একটা বিন্দু x2 y2। ওকে ফাইন। তার মানে আর এস দূরত্ব কি বের করছিলাম আমরা, মনে আছে? মনে তো থাকার কথা, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ব্যাপারটা এরকম, তুমি এটা এইভাবে লিখতে পারো। হ্যাঁ, তুমি x1 মাইনাস x2 হোল স্কোয়ার এটাও লিখতে পারো, প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার এটা লিখতে পারে। কী কারণে লিখতে পারো? কেননা খেয়াল করে দেখো, x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1 কোনো ঝামেলা নাই, কেননা প্রত্যেকটাকে আলাদাভাবে স্কোয়ার করা হচ্ছে আর কি। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই ফর্মুলাতে যদি আমি বসায় দেই তখন কিন্তু আমরা অটোমেটিক পি এ পাচ্ছি, পি এ ডিস্টেন্স পাবো, আমরা বের পাবো তো তখন কত পাবো? পি ডিস্টেন্স পাবো, আমরা আবার পিসি ডিস্টেন্সটাও পাবো। ওকে ফাইন। এখন কথা হচ্ছে সেই আমাদের তো অপশনগুলো এখানে আমরা দেই নেই, তবে আচ্ছা যাই হোক, তো তোমরা অবশ্যই কিন্তু তোমরা এখানে কিন্তু আমি সাংখ্যিক মান পাবো আর কি। তো অবশ্যই আমরা তো বুঝতেই পারবো যে আসলে সবচেয়ে তিনটার মধ্যে সবচেয়ে ছোট মান যার, সেই হচ্ছে পি এর সবচেয়ে নিকটবর্তী, আর এই তিনটার মধ্যে ডিস্টেন্স যার বড় তার মানে হচ্ছে সে হচ্ছে পি এর চেয়ে, পি থেকে সবচেয়ে বেশি দূরবর্তী। ক্লিয়ার? আচ্ছা, তার মানে হচ্ছে যখন এই টাইপের প্রশ্ন আসবে অবশ্যই এই টাইপের প্রশ্ন সলভ করা যাবে। ওকে, এখন কথা হচ্ছে এই টাইপের ম্যাথ তো নাও আসতে পারে, কিন্তু এইটার বেসিক ইউজ করে এইটার রিলেটেড তো ম্যাথগুলো তো আসতে পারে, তাই না? যেমন খেয়াল করো, এটা বাদ দিয়ে আমাকে বলতেছে যে এ বি সি এই পি চারটা বিন্দু দিয়ে দিয়েছে, এই চারটা বিন্দু বলতেছে একটা চতুর্ভুজ নির্দেশ করে, চতুর্ভুজ নির্দেশ করে বলতে পারে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো, বা বলতে পারে এই চারটা বিন্দু একটা বর্গ নির্দেশ করতেছে, অথবা চারটা বিন্দু না দিয়ে তিনটা বিন্দু দিয়ে দিচ্ছে, বলতেছে এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করে দেখো, যখন আমি বলতেছি এ বি সি, এই যে তিনটা বিন্দু দেওয়া আছে, খেয়াল করো আমার এবিসি এর স্থানাঙ্ক একে এখানে পাইছিলাম, বিকে এখানে, সিকে এখানে, খেয়াল করে দেখো, তখন কিন্তু আমি এই তিনটা বিন্দুকে যদি আমি একসাথে যদি এভাবে করে দিই তখন কিন্তু কি হয়ে যেত? এ বি সি একটা ত্রিভুজ বের হয়ে যাইতো না? একটা ত্রিভুজ হয়ে যাইতো না? হয়ে যাইতো তো। ওকে, দেখাই যাচ্ছে চোখের দেখার একটা বিষমবাহু ত্রিভুজ। ওকে, তো কি করতে পারতাম আমরা, যেহেতু বিন্দুগুলো দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে, তার মানে কি এসি এর ডিস্টেন্স বের করতে পারবো, এ বি এর ডিস্টেন্স বের করতে পারবো, বিসি এর ডিস্টেন্স বের করতে পারবো। তো ডিস্টেন্স বের করতে পারলে পরবর্তীতে এটা তো আমরা ওই বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা যেটা ছিল, কি ছিল? √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এর মাধ্যমে কিন্তু আমরা ক্ষেত্রফলটা কিন্তু বের করতেই পারবো। এখানে এস পি, এটা হচ্ছে সি বাহু, এটা হচ্ছে কি আমার এ বাহু, এটা হচ্ছে আমার বি বাহু, তার মানে ইজি না ব্যাপারটা? তার মানে হচ্ছে খেয়াল করে দেখো, স্থানাঙ্ক জ্যামিতির বেলায় তোমাকে এই দূরত্ব বিন্দুগুলো দিয়ে যদি বলে যে কোনটা দূরত্ব, মানে কোনটা বেশি দূরে অবস্থান করতেছে, কোনটা কাছে, বা তোমাকে তিনটা বিন্দু বা চারটা বিন্দু দিয়ে বলতেছে একটা ত্রিভুজ নির্দেশ করতেছে কিনা, একটা চতুর্ভুজ নির্দেশ করতেছে, মানে মেইন ব্যাপারটা হচ্ছে এটা, তোমার এই টাইপের যে প্রশ্ন, মানে এই টাইপের যে প্রশ্নগুলো আসবে বেসিক্যালি তোমাকে ওই দূরত্ব বের করতে হবে দুইটা বিন্দু দিয়ে। তার মানে হচ্ছে তোমাকে অবশ্যই এই ফর্মুলাটার দিকে খুব পরিমাণে একটু জোর দিতে হবে, যেন ফর্মুলাটা এক্স্যাক্টলি তোমার মাথায় থাকে আর কি। আর এটা ইউজ করতে হয় কখন কোন এই টাইপগুলোতে ইউজ করা লাগে, এই জিনিসটাই তোমাকে মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে তোমার পরীক্ষা। মেনলি হচ্ছে তুমি নিজেকে কতটুকু পরিমাণ এই ব্যাপারে স্ট্রং রাখতে পারো যে আমার এই জিনিসগুলো আমি ইউজ করতে পারি কোথায় কোথায়। প্রশ্ন ধরাটা হচ্ছে ডিপেন্ড করে মেনলি আর কি, যে সবাই কিন্তু পারবে, আমি পারবো, তুমিও পারবো, কারো সময় বেশি লাগবে কম লাগবে, মেন কথা হচ্ছে প্রশ্নটা ধরা লাগবে আর কি। প্রশ্ন ধরতে পারলেই ম্যাথ এমনিতে সলভ হয়ে যায়। দেখো কত বড় লাইন দিয়ে দিছে, বা এটার বেলায় খেয়াল করো লাইন কত বড় দিয়ে দিছে, কিন্তু অ্যান্সার হয়ে গেছে ছোট একটা অ্যান্সার 48 বের হয়েছে, মানে জাস্ট ইজি একটা ব্যাপার। কিন্তু তোমাকে মারপেসটা বুঝতে হবে, ভাষাগত যে মারপেসটা ওইটাই বুঝতে হবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো আছে সবাইকে, আসসালামু আলাইকুম।